ক্লাস 10 বায়োলজি তথা লাইফ সায়েন্স। আজকে আমাদের আর্টিকেল ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। দেখো, আমরা যখন প্ল্যান্ট নিউট্রিশন সম্পর্কে আলোচনা করেছিলাম তখন অনেকাংশে অনেকবার আমি এই শব্দটি ব্যবহার করেছি, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ, যেখানে প্লান্টরা অর্থাৎ সবুজ উদ্ভিদরা নিজের খাদ্যটা তারা নিজেরা প্রস্তুত করে নিতে পারে। তো সেই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ সম্পর্কে আজকে আমরা ডিটেইলস জানব। খুব ইম্পর্ট্যান্ট আর্টিকেল এবং খুব সুন্দর আর্টিকেল, সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং সায়েন্সের যে উদ্দেশ্য এবং সায়েন্স আমরা কেন পড়ি সেটা এই টপিক থেকে আমরা আলোচনার মাধ্যমেই আমরা বুঝে নেব। সো আজকে আমাদের আর্টিকেল সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। দেখো, আমরা ক্লাস 6 to 8 পর্যন্ত 9 পর্যন্ত কিছু কিছু জেনেছি যে সালোক সংশ্লেষটা বইয়ের মধ্যে কিছু কিছু পড়েছি। আজকে আমরা 10 স্ট্যান্ডার্ডে যতটুকু প্রয়োজন ততটুকু পড়ব। পরবর্তী সময় যখন 11-12 এর ক্লাসগুলি যদি ফলো করো তাহলে তোমরা আরো ডিটেইলস জেনে নিতে পারবে। সো সালোক সংশ্লেষ সেটা হচ্ছে একটা কি বলবো, যদি ডেফিনেশন দিতে যাই তাহলে সেখানে শারীরবৃত্তীয় একটা প্রক্রিয়া অর্থাৎ ফিজিওলজিক্যাল একটা প্রসেস, যেখানে প্লান্টরা মাটির থেকে কি নেয়, জল নেয়, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং তার মধ্যে থাকে ক্লোরোফিল, অর্থাৎ কার মধ্যে, সবুজ উদ্ভিদের মধ্যে, এবং সে সানলাইটের সাহায্যে তার মধ্যে একটা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তার নাম হচ্ছে গ্লুকোজ। সেই যে প্রক্রিয়াটা অর্থাৎ মাটির নিচ থেকে কৈশিক জল, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক এবং তার মধ্যে উপস্থিত ক্লোরোফিলের সাহায্যে সে যে একটা শর্করা জাতীয় খাদ্য তথা গ্লুকোজ সংশ্লেষ করে তথা প্রোডাকশন করে, তৈরি করে, সেই পদ্ধতিটাকে আমরা বলবো সালোক সংশ্লেষ। তো তার কম্পোনেন্টসগুলি কি, র মেটেরিয়ালসগুলি কি, কাঁচামালগুলি কি যেগুলি সে ব্যবহার করে, সেইগুলি হচ্ছে জল, সেইগুলি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সেইগুলি হচ্ছে সানলাইট, সেইগুলি হচ্ছে ক্লোরোফিল। রেজাল্ট কি? রেজাল্ট গ্লুকোজ। প্রসেসটার নাম কি? প্রসেসটা হচ্ছে সালোক সংশ্লেষ। তো দেখো, সালোক সংশ্লেষ, এই যে আমি যতগুলি কম্পোনেন্ট বা উপাদান বললাম সেইগুলি একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু সেইগুলি সে অর্থাৎ গ্লুকোজটা সে তৈরি করে। সেই যে রাসায়নিক বিক্রিয়াটা আছে, সেই যে তার ইকুয়েশনটা আছে, মানে কেমিক্যাল ইকুয়েশন অফ ফটোসিনথেসিস যেটাকে বলে, অর্থাৎ সালোক সংশ্লেষের যে রাসায়নিক সমীকরণ আছে সেটা কিরূপ হয়? অবশ্যই তার মধ্যে কি থাকবে? কার্বন ডাই অক্সাইড থাকবে, জল থাকবে, গ্লুকোজ থাকবে, আর অক্সিজেন বাই প্রোডাক্ট, এইগুলি যেগুলি তৈরি হয় সেইগুলি থাকবে। তো এখানে ইকুয়েশনটা হচ্ছে 6CO2 প্লাস 12H2O তৈরি হচ্ছে কি C6H12O6 তথা গ্লুকোজ প্লাস 6O2 প্লাস 6H2O। দেখো, তার মধ্যে আর কিসের প্রয়োজন আছে? কার উপস্থিতিতে? কার্বন ডাই অক্সাইড, জল এবং সানলাইট আর ক্লোরোফিল। তো এখানে এই ইকুয়েশনটা আমরা বই থেকে দেখে নেব এবং এটা আমরা একটু কেন এই ইকুয়েশনটা এরকম হলো তা আমরা একটু ভাববো। তো ভাবনার বিষয় আমি কেন বললাম, কারণ ডেফিনেশনটা আমরা যেভাবে বলেছি, ডেফিনেশনটাকেই কিন্তু আমরা এখানে রাসায়নিক ফর্মে লিখে দিয়েছি। সেটা কম্পেয়ার করলে অবশ্যই তুমি বুঝে নেবে। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, দেখো, এক অণু গ্লুকোজ তৈরির জন্য, তুমি ইকুয়েশনটার দিকে তাকালে বুঝবে, এক অণু গ্লুকোজ তৈরির জন্য অর্থাৎ C6H12O6 সেটা হচ্ছে গ্লুকোজ, এক অণু গ্লুকোজ তৈরির জন্য আমার কত অণু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন পড়েছে? আমি প্রথমেই বলেছি ইকুয়েশনে 6CO2 অর্থাৎ 6 অণু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন পড়েছে। আর জল কয় অণু লেগেছে? 12 অণু। তারপর আমরা কি পেলাম? এগুলি সব মিলে মিশে যে প্রোডাক্ট পেলাম সেটা পেলাম গ্লুকোজ।
পাশাপাশি কিন্তু আমরা আরো দুইটা জিনিস পাই, সেটা কিন্তু উদ্ভিদের দরকার নেই, কিন্তু আমাদের প্রাণী জগতের কিন্তু বিশাল দরকার, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনটা কিন্তু প্ল্যান্ট সে নিজের কাছে ধরে রাখে না, সে কিন্তু গ্লুকোজটাকে ধরে রাখে শক্তির জন্য। অক্সিজেনটাকে সে রিলিজ করে দেয় পরিবেশের মধ্যে, আর সেই অক্সিজেন নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি। তারপরে দেখো তুমি, আমরা যে অক্সিজেনটা পেলাম, এক অণু গ্লুকোজ তৈরির সময় আমরা কিন্তু 6 অণু অক্সিজেন পাই। লক্ষ্য করবে জিনিসটি, যে 6 অণু অক্সিজেন পাই। অর্থাৎ দেখো, 6 অণু কার্বন ডাই অক্সাইড নিয়েছে এক অণু গ্লুকোজ তৈরির জন্য, বিনিময়ে আবার সে আমাদের 6 অণু অক্সিজেন দিয়েছে। তাহলে সমপরিমাণ অক্সিজেন পাই আমরা। কার সমপরিমাণ? কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ। সেটা একটু মনে রাখবে, সেটা খুব শর্ট কোশ্চেনের জন্য একটু ইম্পর্ট্যান্ট আছে, তো সেটা তোমরা মনে রাখবে। এইবার দেখো, আমরা চলে যাচ্ছি সাইট অফ ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষের যে স্থলটা আছে সেটা কি, কোথায় সালোক সংশ্লেষ হয়। মনে রাখবে, সমস্ত প্রকার সবুজ উদ্ভিদে আমরা সালোক সংশ্লেষ প্রধানত দেখতে পাই। সমস্ত প্রকার সবুজ উদ্ভিদে, সবুজ উদ্ভিদের মনে রাখবে অবশ্যই পাতার মধ্যে যে মেসোফিল কলা থাকে, সেই মেসোফিল কলায় সেটা সংগঠিত হয়। এখানে একটা কথা বলে রাখি, মেসোফিল কলা যেহেতু বললাম, তার মধ্যে যে কোষগুলি থাকে সেই কোষগুলির নাম হচ্ছে পেলিসেট প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা। এটা হচ্ছে মেসোফিল কলার অন্তর্গত কোষ। যদি বলে যে সালোক সংশ্লেষ সম্পন্নকারী বা ক্লোরোফিল দেখা যায় এরকম কোষের নাম বলো, তোমরা এই দুটো নাম বলে দিতে পারো। এছাড়া কোথায় হয় সালোক সংশ্লেষের স্থল যে আমরা বললাম, এছাড়া গ্রিন স্টেম বা সবুজ কাণ্ডের মধ্যেও হয়, যেমন লাউ, কুমড়া ইত্যাদি আমরা যে সবুজ কাণ্ডগুলি দেখি, এইগুলির মধ্যে সালোক সংশ্লেষ হয়। একটা ইন্টারেস্টিং ব্যাপার, মূলের মধ্যেও লক্ষ্য করো যে সালোক সংশ্লেষ হয়। কোন টাইপের মূল, কোন সেই মূল যেখানে আমরা সালোক সংশ্লেষ দেখতে পাই? মনে রাখবে, গুলঞ্চ। অনেক জায়গায় লেখা থাকবে কিন্তু গুলঞ্চের আত্তীকরণ মূল। আত্তীকরণ সম্পর্কে কিন্তু আমি আমার আগের আর্টিকেলে আমি পড়িয়েছি, তোমরা জেনেছো, সেটা কিন্তু একটু দেখে নেবে। তারপরেও আমি একটু বলে দিই, আত্তীকরণ বা অ্যাসিমিলেশন হচ্ছে মানে তোমার অন্তর্ভুক্তিকরণ। দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কার অন্তর্ভুক্ত হলো, কে অন্তর্ভুক্ত হলো গ্লুকোজের মধ্যে? দেখো, C6H12O6, সেখানে যে কার্বনটা আছে, C6 মানে সি মানে হচ্ছে কার্বন, সেটা কোথা থেকে আসলো? মনে রাখবে, আমরা যে ওই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে যে 6CO2 নিয়েছিল, অর্থাৎ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়েছিল, সেখানে যে সিটা আছে, সেখানের যে সিটা আছে, সেই সিটা কিন্তু অন্তর্ভুক্ত হলো গ্লুকোজের মধ্যে। এজন্য কিন্তু আমরা একটা কথা সবসময় বইয়ে লেখা থাকে, দেখবে যে সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলা হয়। সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলা হয়, কার্বন অ্যাসিমিলেশন। কেন? ওই যে গ্লুকোজটা আছে, সেই গ্লুকোজের মধ্যে কার্বন ডাই অক্সাইডের সিটা যে আছে, কার্বনটা যে আসে, সেটা অন্তর্ভুক্ত হয়। এটা হচ্ছে গুলঞ্চতা, যাই হোক, সবুজ মূল বা গ্রিন রুট যেটাতে আমরা দেখতে পাই সালোক সংশ্লেষ হয়, সেটা হচ্ছে গুলঞ্চ। এইবার দেখো, কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু সালোক সংশ্লেষ হয়, তাদের মধ্যে পিগমেন্ট বা রঞ্জক পদার্থ থাকায়। সেই রকম ব্যাকটেরিয়াগুলি হলো রোডোস্পাইরিলাম, রোডোসিওডোমোনাস এক্সেট্রা। তাদের মধ্যে সব ব্যাকটেরিয়াতে কিন্তু হয় না, যাদের ক্ষেত্রে পিগমেন্ট থাকে, অর্থাৎ রঞ্জক পদার্থ থাকে, ব্যাকটেরিয় ক্লোরোফিল, ব্যাকটেরিয় ভিরিডিন, এইগুলি যারার মধ্যে থাকে, তারার মধ্যে সালোক সংশ্লেষটা হয়। আবার কিন্তু কিছু কিছু প্রাণী আছে, মানে অ্যানিমেল আছে, যাদের মধ্যে সালোক সংশ্লেষ হয়, সেইগুলি একটু মনে রাখবে তোমরা। সেটা হচ্ছে ইউগ্লিনা এবং ক্রাইসামিবা। ইউগ্লিনা এবং ক্রাইসামিবা, তারা কিন্তু প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। এইবার দেখো, আমরা কিছু এখানে আমাদের সালোক সংশ্লেষের মেকানিজমটা জানতে হবে, অর্থাৎ সালোক সংশ্লেষ পদ্ধতি, কিভাবে সালোক সংশ্লেষটা হয়। সেই যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটা বলার আগে
আমি তোমাকে তোমাদের কিছু অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত যে ফর্মগুলি থাকে তার পুরো নামটা তোমাদের কিন্তু একটু জানতে হবে। সেটা তোমরা অবশ্যই, আমি এক কাজ করব, আমি স্লাইডে দিয়ে দেবো প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন দিয়ে দেবো, সেইগুলি তোমরা একটু দেখে নেবে। যেমন এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, পিজিএএলডি ফসফোগ্লিসারেলডিহাইড, আরইউএমপি রাইবিউলোজ মনোফসফেট, আরইউবিপি রাইবিউলোজ বিসফসফেট, রুবিস্কো রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ, সেটা একটা এনজাইম। এইগুলি আমি স্লাইডে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে এইগুলি। আর আরেকটা হচ্ছে, অনেক সময় তোমার কিছু শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে এর থেকে যে সালোক সংশ্লেষের প্রধান স্থানটি কি, তখন তুমি বলবে সেটা পাতার মেসোফিলগুলা। সালোক সংশ্লেষকারী রঞ্জক বা পিগমেন্ট কোনটি, সেটি বলবে ক্লোরোফিল। ফটোসিনথেটিক অর্গান বা অঙ্গ কোনটি, সেটা হচ্ছে পাতা। ফটোসিনথেটিক ইউনিট বা এককটি কি, সেটি হচ্ছে কোয়ান্টাজম। ফটোসিনথেটিক অর্গানেলি বা অঙ্গাণুটি কি, সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ, মানে সালোক সংশ্লেষ করতে পারে না এইরকম উদ্ভিদ, সেটা হচ্ছে এগারিকাস, মিউকর, স্বর্ণলতা ইত্যাদি অনেক আছে, যেগুলি হচ্ছে যাদের মধ্যে ক্লোরোফিল নেই। যেমন ফাঙ্গাস, ছত্রাক, যেমন এগারিকাস বললাম, ওদের মধ্যে তো ক্লোরোফিল নেই, তাহলে ওরা কিভাবে সালোক সংশ্লেষ করবে? সেজন্য তারা সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ। এইগুলি তোমরা একটু মনে রাখবে। পাশাপাশি দেখো, সেটা মূল হোক, কাণ্ড হোক, আর যা খুশি হোক, সালোক সংশ্লেষের জন্য আদর্শ স্থান কিন্তু পাতা। লিফ ইজ দ্য টিপিক্যাল সাইট ফর ফটোসিনথেসিস। কেন আমরা বলবো? দেখো, পাতা যে সেটাই গাছের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থাকে, পাতাটা প্রসারিত অবস্থায় থাকে, তাহলে অবশ্যই সানলাইট তার মধ্যে বেশি পরিমাণ পড়ে, তাহলে অবশ্যই তার মধ্যে ভালো সালোক সংশ্লেষ হয়। তারপর দেখো, পরিবেশ থেকে যখন গ্যাসীয় আদান প্রদান হয়, তখন কিন্তু পাতার মধ্যে যে পত্ররন্ধ্র থাকে তার মাধ্যমে হয়, তাহলে অবশ্যই পাতার মধ্যে সালোক সংশ্লেষের হারটা অনেক বেশি হবে। এছাড়াও তুমি বলতে পারো, পাতার মধ্যে যে শিরা, উপশিরা এগুলি যে থাকে, তারা অধিক পরিমাণ জল পরিবহনে সাহায্য করে, শিরা উপশিরাগুলি, সেটাও একটা পয়েন্ট হতে পারে। তারপরে পাতার অভ্যন্তরে বিভিন্ন যে কুশান্তর স্থান থাকে, সেইগুলির মাধ্যমে গ্যাস কিন্তু সহজেই ব্যাপন হতে পারে। আমরা ক্লাস 9-এ ব্যাপন, অভিস্রবণ সেইগুলি দেখেছিলাম। সো এজন্য আমরা পাতাকে সালোক সংশ্লেষের আদর্শ স্থান বলে দিতে পারি। এইবার দেখো, আমরা চলে যাচ্ছি আমাদের মেইন প্রসেস, অর্থাৎ সালোক সংশ্লেষ, তার মেকানিজম, মানে মেকানিজম অফ সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের যে মেকানিজম বা পদ্ধতি বহুত ইন্টারেস্টিং। মনে রাখবে, সেটি দুটো ফেজে হয়, অর্থাৎ দুটো দশার মাধ্যমে হয়। কি বললাম? দুটো দশার মাধ্যমে হয়। একটা হচ্ছে লাইট ফেজ বা আলোক দশা, আর একটা হচ্ছে ডার্ক ফেজ বা অন্ধকার দশা। দেখো, লাইট ফেজ যেটা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা নামক একটা অঞ্চল থাকে। আমি নেক্সট আর্টিকেলে আমরা ক্লোরোপ্লাস্টকে ডিসেকশন করে তার আলোচনা করব, কোথায় গ্রানা থাকে, কোথায় থাইলাকয়েড থাকে, আমি কোয়ান্টাজম শব্দ কেন বললাম, একে ফটোসিনথেটিক ইউনিট বা একক কেন বলে, সেগুলি আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব। এতটুকু তো আমাদের জানা আছে যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে এখানে ক্লোরোফিল থাকে, সেটা আমাদের সবার জানা। সো ওই যে ক্লোরোপ্লাস্ট আছে, তার মধ্যে কিছু চাকতির মতো অংশ দেখা যায়, মনে রাখবে, সেইগুলিকে গ্রানা বলে। ওই গ্রানার মধ্যে কিন্তু লাইট ফেজ বা আলোক দশাটা সম্পন্ন হয়। আর স্ট্রোমা, যেটা লিকুইড ম্যাট্রিক্স পোর্শন থাকে, তার মধ্যে হয় ডার্ক ফেজ বা অন্ধকার দশা। এইবার আমরা লাইট ফেজ বা আলোক দশা নিয়ে
আলোচনা করব। আলোক দশা, একটা কথা বলে দেই, এই যে আমরা মেকানিজম অর্থাৎ ফটোসিনথেসিসের যে মেকানিজম নিয়ে আলোচনা করছি, আমাদের টার্গেট কি, আমাদের গোল কি, আমরা কোথায় পৌঁছবো, কেন আমরা এটা জানার চেষ্টা করছি। ফটোসিনথেসিস মানেই হচ্ছে প্রোডাকশন অফ গ্লুকোজ বা সিনথেসিস অফ গ্লুকোজ। তার মানে এই মেকানিজমের মাধ্যমে আমরা দেখব কিভাবে পাতার মধ্যে বা প্লান্টের মধ্যে গ্লুকোজ প্রোডাকশন হয় বা সিনথেসিস হয়, সেটা আমরা দেখবো। সেটাই আমাদের গোল। আমরা ওইখানে গিয়ে পৌঁছবো, গ্লুকোজ পর্যন্ত গিয়ে পৌঁছবো, বাস আমাদের ফটোসিনথেসিসের মেকানিজম শেষ। সো এইবার দেখো, লাইট ফেজ বা আলোক দশা সেটা কোথায় হয়? গ্রানার মধ্যে হয়। আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটাকে 4-5টা ভাগে ভাগ করে নিতে পারি। প্রথম ভাগটাকে আমরা বলতে পারি ক্লোরোফিলের সক্রিয়তা, এরপরটাকে বলতে পারি ফটোলাইসিস অফ ওয়াটার, এরপরে বলতে পারি অরিজিন অ্যান্ড রিলিজিয়াস অফ O2, এরপরেরটাকে বলতে পারি বিজারিত এনএডিপি গঠন, এরপরেরটা এটিপি প্রস্তুতি। দেখো, এখানে আমি 5টা কথা বললাম, কিন্তু লক্ষ্য করে দেখো এখানে একবারও আমি গ্লুকোজ শব্দ ব্যবহার করিনি। লক্ষ্য করো কথাটা, 5টা টার্ম আমি এখানে বললাম, কিন্তু এখানে আমি একবারও গ্লুকোজ শব্দ ব্যবহার করিনি। কোনো যৌগ আমি এখানে, কোনো যৌগের কথা আমি এখানে উল্লেখ করিনি। স্বাভাবিকভাবেই তুমি প্রশ্ন করতে পারো যে কেন, তুমি ভাবতে পারো যে কেন এরকম হলো। দেখো, আমি তোমাকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। ধরো আমরা সবাই রাত্রেবেলা খিচুড়ি খাবো। রাত্রেবেলা আমরা সবাই খিচুড়ি খাবো। রাত্রেবেলা ধরো মার্কেট বা বাজার বন্ধ, তাহলে আমাকে দিনের বেলা সব জোগাড় করে রাখতে হবে। আমি রাত্রেবেলা যে খিচুড়ি, যেমন চাল লাগবে, ডাল লাগবে, নুন লাগবে, হ্যাঁ, সবগুলি, তেল লাগবে, সব জিনিস আমরা তৈরি করে রাখবো দিনের বেলা। রাত্রেবেলা শুধু খিচুড়িটা বানাবো। এই জিনিসগুলি দিয়ে রাত্রেবেলা খিচুড়ি বানাবো। তার মানে তুমি লক্ষ্য করে দেখো, এখানে সালোক সংশ্লেষের যে 2টা পর্যায় আছে, লাইট ফেজ এবং ডার্ক ফেজ। লাইট ফেজে কিন্তু গ্লুকোজ তৈরি হয় না। তাহলে কি হয়? ডার্ক ফেজে অর্থাৎ অন্ধকার দশায় গ্লুকোজ তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী, প্রয়োজনীয় কম্পোনেন্ট, প্রয়োজনীয় জিনিসপত্র লাইট ফেজে তৈরি করে রাখা হয়। দেখো কত ইন্টারেস্টিং ব্যাপার। এইরকম ভাবে তোমরা মনে রাখবে। তাহলে দেখো, দিনের বেলা অর্থাৎ লাইট ফেজে কি হচ্ছে? লাইট ফেজে তো প্রথম আমি বললাম ক্লোরোফিলের সক্রিয়তা। ক্লোরোফিলের সক্রিয়তা আমরা সবাই জানি, গাছের মধ্যে, পাতার মধ্যে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল যে থাকে সে কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকে, নর্মাল কন্ডিশনে থাকে। যখন তার মধ্যে সানলাইট পড়ে তখনই কিন্তু সে সক্রিয় ক্লোরোফিলে রূপান্তরিত হয়। কি বললাম? খুব সাধারণ অবস্থায় ক্লোরোফিলটা পাতার মধ্যে থাকে, যখন তার মধ্যে সানলাইট পড়ে তখন সে সক্রিয় ক্লোরোফিলে রূপান্তরিত হয়। বাস এটাই হচ্ছে এটা ক্লোরোফিলের সক্রিয়তা। তাহলে একটা কথা এখানে বলে রাখি, সানলাইট সেটা আবার কি? মনে রাখবে, সানলাইট হলো ফোটন কণার সমষ্টি। ফোটন কণার সমষ্টি। তাহলে ফোটন কণা সেটা আবার কি? তার মধ্যে কি থাকে? ফোটন কণা ওইটাই যার মধ্যে শক্তি আবদ্ধ থাকে। শক্তিটা কি? শক্তিটা হচ্ছে কোয়ান্টাম। দেখো কত ইন্টারেস্টিং ব্যাপার। কোয়ান্টাম, তুমি কোথায় থাকো? আমি ফোটনের মধ্যে থাকি। ফোটন, তুমি কি? আমি যে সানলাইট, সেটা তার মধ্যে আমি থাকি। কোয়ান্টাম, ফোটন, সানলাইট, সানলাইট, ফোটন, কোয়ান্টাম। তাহলে এই সানলাইটটা অর্থাৎ ওই যে শক্তিটা পড়লো পাতার মধ্যে, তখন পাতার ক্লোরোফিলটা সক্রিয় হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ক্লোরোফিলের সক্রিয়তা।
এইবার দেখো সেকেন্ড পয়েন্ট বললাম ফটোলাইসিস। ফটোলাইসিস মানে আলোকের উপস্থিতিতে লাইসিস মানে ব্রেকডাউন। আমি আগেও বলেছিলাম লাইসিস মানে ব্রেকডাউন, আগের আর্টিকেলগুলিতে লাইসিস সম্পর্কেও বলেছিলাম যে ব্রেকডাউন। আলোকের উপস্থিতিতে ব্রেকডাউন কার? জলের, H2 এর। জলের ব্রেকডাউন হয় সক্রিয় ক্লোরোফিল দ্বারা। সক্রিয় ক্লোরোফিল কিভাবে হলো আমরা আগে দেখেছি যে তার মধ্যে সানলাইট পড়ায় ক্লোরোফিলটা সক্রিয় হয়ে গেল। এইবার সক্রিয় ক্লোরোফিল কি করলো? সে জলকে ভেঙে 2H প্লাস 2H প্লাস প্লাস 2OH মাইনাস। ব্যাপারটা লক্ষ্য করো, সক্রিয় ক্লোরোফিল জলটাকে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে দেয়। আবার বলি, ওই যে সক্রিয় ক্লোরোফিল সে জলকে ভেঙে হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ এবং হাইড্রক্সিল আয়ন অর্থাৎ OH মাইনাসে বিশ্লিষ্ট করে দেয়। জলের এই আয়নীকরণকেই বলা হয় ফটোলাইসিস। ফটোলাইসিস সেটা আমার কথা না, সেটা বিজ্ঞানী রবিন হিল 1937 প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। এজন্য এই বিক্রিয়াটাকে বলা হয় হিল রিঅ্যাকশন বা হিল বিক্রিয়া। হিল রিঅ্যাকশন বা হিল বিক্রিয়া মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হিল বিক্রিয়ার পার্টটা সেটা অনেকাংশেই এক্সামে আসে। সো এখানে একটা কথা বলে রাখি যে হঠাৎ করে এটা রবিন হিল এটা পর্যবেক্ষণ করলেন কেন, কিভাবে তিনি ওটা উপলব্ধি করলেন? তিনি অনেক দিন, অনেকবার, অনেক সময়কাল কাটিয়েছেন সেই সালোক সংশ্লেষের জন্য, ফটোসিনথেসিসের জন্য। তিনি ল্যাবের মধ্যে পরীক্ষাগারে ক্লোরোপ্লাস্ট, পটাশিয়াম ফেরিক অক্সালেট এবং জলের মিশ্রণে লাইট প্রয়োগ করে অর্থাৎ আলো প্রয়োগ করে লক্ষ্য করেন পটাশিয়াম ফেরাস অক্সালেট এবং অক্সিজেন উৎপন্ন হয়। ওই বিক্রিয়াটাকেই কিন্তু হিল বিক্রিয়া বলে, যেহেতু বিজ্ঞানী রবিন হিল এটা করেছিলেন এবং সেই জিনিসটাই এখানে পর্যবেক্ষণ করলেন। সেই জিনিসটাই দেখলেন যে ওইখানে তিনি একদম পুরাভাবে শনাক্ত করেছিলেন যে এখানে অক্সিজেন উৎপন্ন হয়। তারপর সেটাকে তিনি দেখলেন এই গাছের মধ্যে ফটোসিনথেসিসে এই ঘটনাটাই ঘটছে। ওইটাকে বলা হয়, তাই না, ওনার যে ওই বিক্রিয়াটা আছে সেটাকে বলা হয় হিল বিক্রিয়া। আর তোমার একটা শর্ট কোশ্চেন এখানে জিজ্ঞেস করতে পারে, হিল বিকারকটি কি? তুমি সাথে সাথে বলে দেবে পটাশিয়াম ফেরিক অক্সালেট, কারণ সেটা নিয়েই কিন্তু সায়েন্টিস্ট রবিন হিল পরীক্ষা করেছিলেন। সেজন্য ওই যে পটাশিয়াম ফেরিক অক্সালেট সেটাকে হিল বিকারক বলে। আচ্ছা, যাই হোক, আমাদের ফটোলাইসিসের আর্টিকেলটা এখানে এতটুকু। এরপর হচ্ছে আমাদের অরিজিন অ্যান্ড রিলিজেস অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের উৎপত্তি এবং মুক্তি। দেখো, এই যে ফটোলাইসিসের ফলে 2H প্লাস 2OH মাইনাস অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি হলো, সেইগুলি কি করে মনে রাখবে, ফটোলাইসিসের ফলে যে হাইড্রক্সিল যে আয়নটা তৈরি হয়েছিল অর্থাৎ OH মাইনাস যেটা তৈরি হয়েছিল সেটাই কিন্তু অক্সিজেনের প্রস্তুতিতে মুখ্য ভূমিকা নেয়। সেটাই কিন্তু অক্সিজেনের উৎপাদনে মুখ্য ভূমিকা নেয়। সেটা কিভাবে? দেখো, হাইড্রক্সিল আয়ন অর্থাৎ OH মাইনাস যেটা আছে সেটা ইলেকট্রন বর্জন করে, ত্যাগ করে, ছেড়ে দিয়ে হাইড্রক্সিল মূলক হয়ে যায় অর্থাৎ OH হয়ে যায়, মাইনাসটা থাকে না, সেটা মূলক হয়ে যায় তখন।
এইরূপভাবে 4টা OH মূলক, মনে রাখবে 4 OH, 4টা OH মূলক যুক্ত হয়ে অক্সিজেন উৎপন্ন করে। পাশাপাশি 2 অণু জল তৈরি করে। লক্ষ্য করো কত ইন্টারেস্টিং ব্যাপার। 4টা OH মূলক পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন তৈরি করে এবং সেটা পরিবেশে মুক্ত হয়। কোনটা? অক্সিজেনটা পরিবেশে মুক্ত হয়। এই হচ্ছে আমাদের অক্সিজেনের উৎপত্তি এবং মুক্তি। নেক্সট আমাদের আর্টিকেল বলেছিলাম বিজারিত NADP গঠন। দেখো ফটোলাইসিসের ফলে যে H+ এবং OH- উৎপন্ন হয়েছিল, OH- থেকে আমরা কি পেলাম? অক্সিজেন। এখন বাকি রইল কে H+। এখন বাকি রইল কে H+। দেখো জলের ফটোলাইসিস প্রক্রিয়ায় যে H+টা উৎপন্ন হয়, সে কি করে? পাতায় উপস্থিত একটা হাইড্রোজেন গ্রাহক থাকে NADP। আমি একটু আগে কিন্তু অ্যাব্রিভিয়েশনে জিনিসটা বলেছিলাম। হাইড্রোজেন গ্রাহক NADP এর সাথে যুক্ত হয়ে সে বিজারিত NADP তৈরি করে। এই হচ্ছে বিজারিত NADPর প্রস্তুতি। এইবার দেখো ATP প্রস্তুতি। এইবার আমাদের হচ্ছে ATP প্রস্তুতি। দেখো পাতার কোষের মধ্যে অ্যাডিনোসিন ডাইফসফেট অর্থাৎ ADP থাকে। সে কি করে? একটা ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ অজৈব ফসফেট IP, বা অনেক জায়গায় বইয়ের মধ্যে PI লেখা থাকে, তার সাথে যুক্ত হয়ে ATP গঠন করে। তাহলে কি হলো? পাতার কোষের মধ্যে ADP থাকে, পাতার কোষের মধ্যে IP থাকে, তারা পরস্পর যুক্ত হয়ে ATP তৈরি করে। এই ঘটনাটা কে ঘটায়? কে করায় এই ঘটনাটা? মনে রাখবে ইলেকট্রন। মনে রাখবে ইলেকট্রন, উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন। এইভাবে যে প্রসেসটা আছে, এইভাবে যে ATP উৎপন্ন হয়, সেটাকে আমরা বলি ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট। তো ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন মানে এই যে সালোক সংশ্লেষ পুরো সম্পূর্ণ প্রক্রিয়াটাই কিন্তু ফটো তথা আলোক নির্ভর। সেই আলোক থেকে যে ক্লোরোফিল সক্রিয় হলো, সে যখন পাতার কোষের মধ্যে ঘোরাঘুরি করে, মুভমেন্ট করে, মনে রাখবে সে পাতার কোষের মধ্যে মুভমেন্ট করে তথা ঘোরাঘুরি করে, তো তখন কিন্তু সেই ADP IP কে জোর লাগিয়ে এই ATP তৈরি করে। সেটা আমরা পরবর্তী সময় দেখব। সেটা ফটোফসফোরাইলেশনের ভিতরে তোমার সাইক্লিক্যাল তথা চক্রাকার ফটোফসফোরাইলেশন, অচক্রাকার তথা নন সাইক্লিক্যাল ফটোফসফোরাইলেশন, সেইগুলি সম্পর্কে আমরা পরে জানব। সো এই হলো ATPর তোমার সৃষ্টি বা প্রস্তুতি। তো দেখো এখানে আমাদের লাইট ফেজ অর্থাৎ আলোক দশার সম্পূর্ণ ঘটনা আমি এখানে বলে দিলাম, যেটা গ্রানার মধ্যে সম্পন্ন হয়। সেই সানলাইট থেকে শুরু করে লাস্ট প্রোডাকশন ATP। কিভাবে হলো? সানলাইট সেটা হচ্ছে ফোটন কণা, ফোটন কণার মধ্যে সেটা কোয়ান্টাম থাকে, সেই কোয়ান্টামটার জন্য পাতার ক্লোরোফিলটা সক্রিয় হয়ে যায়। সক্রিয় হওয়ার সাথে সাথে সে কি করে? জলকে ভেঙে H+ এবং OH- বিভক্ত করে দেয়। এরপর OH- কি করে? OH মূলক তৈরি করে। 4টা OH মূলক মিলে কি করে? 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন। আর H+টা কি করে? সে পাতার কোষে উপস্থিত NADP এর সাথে যুক্ত হয়ে বিজারিত NADPH গঠন করে। এরপর আমরা কি দেখলাম? ATP প্রস্তুতি। ADP IP এর সাথে পাতার কোষে উপস্থিত ADP IP এর সাথে যুক্ত হয়ে ATP তৈরি করে। এই ঘটনাটাকে আমরা ফটোফসফোরাইলেশন বলি। এইবার হচ্ছে আমাদের ডার্ক ফেজ, যা হচ্ছে ডার্ক ফেজ বা অন্ধকার দশা, যেটা হচ্ছে স্ট্রোমার মধ্যে
ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংঘটিত হয়। এখানেও যে ডার্ক ফেজ যেটা আছে সেটা কিন্তু দেখো বিজ্ঞানী বেনসন এবং কেলভিন কিন্তু সেটাকে পর্যায়গুলি আবিষ্কার করেন। এই যে পর্যায়গুলি আছে, স্টেপগুলি যে এখন আছে বলবো, যেটা আমি সেটা কিন্তু বেনসন এবং কেলভিন প্রথম আবিষ্কার করেন। তো অন্ধকার দশাকে কিন্তু আমরা বেনসন এবং কেলভিন চক্র হিসাবেও জানি। সো প্রথম যে এখানে আর্টিকেলটা সেটা হচ্ছে CO2 এর স্থিতিকরণ এবং পিজিএ সংশ্লেষ, সেকেন্ড হচ্ছে পিজিএ এর বিজারণ, থার্ড হচ্ছে গ্লুকোজ সংশ্লেষ। দেখো এইবার কিন্তু আমরা গ্লুকোজ, প্রথমে আলোক দশায় কিন্তু একবারও গ্লুকোজ শব্দ বা কোনো স্থায়ী যৌগের কথা আমরা বলিনি, কিন্তু এখানে বলছি গ্লুকোজ সংশ্লেষ। এরপর হচ্ছে RUBP-র পুনরুৎপাদন। সো এখন যে প্রথম আর্টিকেলটা আছে সেটা হচ্ছে CO2 এর স্থিতিকরণ এবং পিজিএ সংশ্লেষ। দেখো এটা অন্ধকার দশার প্রথম পর্যায়ে। দেখো পাতার মধ্যে একটা 5 কার্বন বিশিষ্ট যৌগ থাকে RUBP। আমি আগেই বলেছিলাম RUBP, রাইবিউলোজ বিসফসফেট অ্যাব্রিভিয়েশনে বলেছিলাম। সে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে একটা, এই কার্বন ডাই অক্সাইডের সাথে সে যুক্ত হয়ে একটা 3 কার্বন বিশিষ্ট যৌগ পিজিএ গঠন করে। তাহলে দেখো প্রথম আর্টিকেলটা আমাদের CO2 এর স্থিতিকরণ, মানে CO2 স্থিতিকরণ মানে CO2 কে নিয়ে গেল পাতার কোষের মধ্যে, নিয়ে যাওয়ার পর RUBP তার সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো? পিজিএ তৈরি করলো। সেটা তোমরা মনে রাখবে 12 অণু পিজিএ তৈরি হয়। 12 অণু পিজিএ তৈরি হয়, 6 CO2 + 6 RUBP 12 পিজিএ। সেটা তোমরা মনে রাখবে। এখানে যে এনজাইম বা উৎসেচক যেটা সাহায্য করে, দেখো এনজাইম সম্পর্কে আমরা বলেছিলাম, আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা যদি কেউ মিস করে থাকো তাহলে ওই ভিডিওটা লক্ষ্য করবে। এখানে যে এনজাইমটা আছে সেটা হচ্ছে রুবিস্কো এনজাইম, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ, সেটা হচ্ছে রুবিস্কো, RUBISCO। সো এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট, CO2 এর স্থিতিকরণ এবং পিজিএ সংশ্লেষ। এবার আমাদের যে দ্বিতীয় পয়েন্টটা সেটা হচ্ছে পিজিএ এর বিজারণ। দেখো আমরা কি পেলাম? পিজিএ। মনে রাখবে এই পিজিএটা কিন্তু প্রথম সালোক সংশ্লেষের স্থায়ী যৌগ। প্রথম সালোক সংশ্লেষের স্থায়ী যৌগটি হচ্ছে পিজিএ। যাই হোক, এইবার পিজিএ এর বিজারণ, সেকেন্ড পয়েন্ট, পিজিএ এর বিজারণ। দেখো পিজিএ এর বিজারণ মানে পিজিএটা কিসে কনভার্ট হচ্ছে, বিচারিত হয়ে কিসে কনভার্ট হচ্ছে। পিজিএ দেখো NADPH2 এর সাথে, এবং সেই আলোক দশায় যে আমরা এটিপি তৈরি করেছিলাম, বলেছিলাম যে আলোক দশার জিনিসপত্রগুলি এখানে লাগবে, তারপর না হলে আমরা গ্লুকোজ বা খিচুড়ি বানাতে পারবো না। সো পিজিএ যে আছে সেটার কি করে এটিপি এবং NADPH2 এর সাথে যুক্ত হয়ে PGALD তৈরি করে, অর্থাৎ ফসফোগ্লিসারলডিহাইড। কত অণু PGALD তৈরি করে? মনে রাখবে 12 অণু PGALD তৈরি করে। এটা হচ্ছে পিজিএ এর বিজারণ। এইবার হচ্ছে গ্লুকোজ সংশ্লেষ, আমাদের আসল আর্টিকেল গ্লুকোজ সংশ্লেষ। মানে গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজ সংশ্লেষ হবে, গ্লুকোজ সিনথেসিস হবে। দেখো এখানে 12 অণু PGALD থেকে আমরা যে 12 অণু PGALD তৈরি করেছিলাম আগের স্টেপে, পিজিএ এর বিজারণ স্টেপে, সেই 12 অণু থেকে 2 অণু PGALD থেকে মনে রাখবে গ্লুকোজ তৈরি হয়। কত অণু? 1 অণু। 2 অণু PGALD থেকে 1 অণু গ্লুকোজ তৈরি হয়। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে RUBP-র পুনরুৎপাদন। 2 অণু PGALD থেকে তো গ্লুকোজ তৈরি করলাম আমরা, আর বাকি 10 অণু PGALD কি করে? বাকি 10 অণু PGALD থেকে মনে রাখবে RUBP-র পুনরুৎপাদন ঘটে, অর্থাৎ আবার RUBP-র সৃষ্টি হয়। দেখো আবার যদি RUBP-র সৃষ্টি না হয় তাহলে তো পরবর্তী সময়ে সালোক সংশ্লেষের জন্য RUBP-কে পাতার কোষের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। দেখো সব ভগবানের দান, গড গিফটেড।
এখানে দেখো 10 অণু পিজিএলডি থেকে আবার সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন যৌগের মাধ্যমে, বিভিন্ন অন্তর্বর্তী বিক্রিয়ার মাধ্যমে ডাইরেক্ট আমরা আরইউপি কিন্তু পাই না। আরইউএমপি এইরকম অনেক প্রোডাক্ট তোমরা পরবর্তী সময়ে, এটা ডিটেলস আমি বলছি না, ক্লাস 10, এজন্য পরবর্তী সময়ে তোমরা পরবর্তী ভিডিওগুলি এইগুলি দেখে নিতে পারো। সো 10 অণু পিজিএলডি থেকে আমরা কি পাই? আবার আরইউবিপি কে ঘুরে পাই। এই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষের মেকানিজম তথা গ্লুকোজ প্রোডাকশন। ভিডিওটা আশা করি অনেক বড় হয়ে যাবে। তো এটা ফটোসিনথেসিস, বহুত ইন্টারেস্টিং টপিক। তোমরা খুব মনোযোগ দিয়ে জিনিসটা একটু লক্ষ্য করবে, তোমরা শুনবে ভালো করে এবং পাশাপাশি আমার স্লাইডগুলি মিলিয়ে নেবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এখানে আমি দুটো টার্ম বলে দেই, মনে রাখবে। একটা হচ্ছে অ্যালবাইনো, একটা হচ্ছে ক্লোরোসিস। একটা হচ্ছে ক্লোরোসিস, একটা হচ্ছে অ্যালবাইনো। দেখো ক্লোরোসিস হচ্ছে আমরা হঠাৎ করে গাছের মধ্যে দেখি পাতা হলুদ হয়ে গেছে, পাতার বর্ণ হলুদ হয়ে যায়। মনে রাখবে লোহা, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এইগুলির অভাবের ফলে যদি পাতা বিনষ্ট হয়ে যায় বা পাতা যদি হলুদ বর্ণ ধারণ করে, তবে সেই ডিজিজের নাম হচ্ছে ক্লোরোসিস। দেখো আবার আমরা দেখলাম যে একটা মাটির মধ্যে সব গুণাগুণ ঠিক আছে, ম্যাগনেসিয়ামও আছে ভালো, লোহাও আছে ভালো, নাইট্রোজেন আছে, সব এলিমেন্টগুলি আছে, কিন্তু তারপরেও পাতা হলুদ হয়ে যাচ্ছে। তার কারণটা কি? দেখো প্লান্টের মধ্যে পার্টিকুলার জিন, নির্দিষ্ট একটা জিন, সে কিন্তু ক্লোরোফিল সংশ্লেষ করে। পার্টিকুলার একটা জিন গাছের মধ্যে ক্লোরোফিল সংশ্লেষ করে। এইবার লক্ষ্য করো, যদি ওই জিনটা গাছের মধ্যে না থাকে বা জিনটা খারাপ থাকে বা সে যে কোনো কারণে ক্লোরোফিল সিনথেসিস করতে পারছে না, তাহলে ওই পাতাগুলি কিরকম হবে? সেইগুলি তো হলুদ বর্ণই হয়ে যাবে, সবুজ আর দেখাবে না। সেই ঘটনাটাই হচ্ছে অ্যালবাইনো। তাহলে অ্যালবাইনো এবং ক্লোরোসিস, দেখো সিমটম অর্থাৎ লক্ষণগুলি গাছের পাতার দুটোটারই হলুদ বর্ণ ধারণ, কিন্তু যদি বিভিন্ন খনিজ যেমন ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, লোহা এগুলির অভাবে যদি হয়, সেটা হচ্ছে ক্লোরোসিস। আর যদি গাছের মধ্যে যদি কোনো জিন যদি ক্লোরোফিল সিনথেসিস করতে না পারে, তার জন্য যদি পাতা হলুদ বর্ণ ধারণ করে, সেটা হচ্ছে অ্যালবাইনো বা অ্যালবিনো। সেটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, আমি আর আজকে আমার এখানে ক্লাসটা দীর্ঘায়িত করছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের।